ডক্টর ইউনূসের শেষ রক্ষা হচ্ছে না, এবার সমন্বয়ক উপদেষ্টাদের ফাঁসি হবে। এই থেকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নামতেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। বিএনপি নেতারাও বলছেন, ভোটের রোডম্যাপ চাওয়াতে পদত্যাগের নাটক দেখেছে মানুষ। যারা 9 মাসে সংস্কার করতে পারে না, তারা 900 বছরেও তা পারবে না। আমরা যখনই আমরা ঘরের থেকে বের হবো, তারা গুলি করবে। কাজেই এখন প্রশ্নই আছে, তাহলে কি আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন, যাতে যা কিছু যা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। সেই চেতনাকেই আপনার কেন্দ্র করে তারা পুনরায় যদি প্রয়োজন হয় অস্ত্র হাতে নিয়ে ঢাকার রাজপথে নয়, পুরো বাংলাদেশেই তারা সেই 71-এর হাতিয়ার নেমে আপনার চলে আসবে। দর্শক, বর্তমান প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের নানা সমালোচনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছেন, বিযোগের তীর নিক্ষেপ করেছেন এবং এমন কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসেই 2 দিনের মাথায় নিজের নামে সমস্ত কিছু উইথড্র করে নিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যেকের একটা কমন অভিযোগ, সেনাবাহিনী কিছু করছে না কেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ দর্শক শ্রোতা, শুধু এটাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, তার পতন অনিবার্য। এইদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ মিলেছে, অপরদিকে শেখ হাসিনা কঠিনভাবে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামতেছেন, এমনটাই বোঝা গেছে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়ক উপদেষ্টারা দেশ থেকে চলে যেতে পারেন, রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই ভাবতেছে। দর্শক, বেশি কথা বাড়াতে চাই না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে কর্মকাণ্ড কি চলতেছে। দর্শক, বেশি কথা না বলে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। সামরিক বাহিনী বলুন, এরা যদি কালেকশন না করে, তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বের হবো, তারা গুলি করবে। কাজেই এখন প্রশ্নই আছে, তাহলে কি আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন, যাতে যা কিছু যা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। তাহলে কি আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন, যাতে যা কিছু যা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। তার মানে আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে এখনো বলি নাই, আমরা এখনো ধৈর্য ধরে আছি। আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন ধাপের পর ধাপ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঠিক সেরকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা তারপরে আমরা বসে থাকবো না। ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে, রক্ত যখন দিয়েছি আরো দিব, এই দেশকে মুক্ত করে সারবো ইনশাআল্লাহ। 7ই মার্চের ভাষণ জি, আপনাদের সেটাই এখন পাথেও আপনি বলছেন। জি ভাই। আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, আপনারা কি এই বিচার ব্যবস্থাকে গ্রহণ করছেন না বর্জন করছেন? আমি যেখানেই যাচ্ছি সেখানেই আপনাদের মতন সাংবাদিকদের। আসাদুজ্জামান খান কামাল, আমি গতকালকেই বলছিলাম যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে। তিনি আজকে আপনার ইন্ডিয়া ভারতের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলছে যে যদি প্রয়োজন হয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সবাই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা পুনরায় সেই 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কিংবা বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই ভাষণ তারা মনের ভিতরে লালন পালন নিয়েই বা সেই চেতনাকেই আপনার কেন্দ্র করে তারা পুনরায় যদি প্রয়োজন হয় অস্ত্র হাতে নিয়ে ঢাকার রাজপথে নয়, পুরো বাংলাদেশেই তারা সেই 71-এর হাতিয়ার নেমে আপনার চলে আসবে। এটি হচ্ছে বর্তমান আপনার আসাদুজ্জামান খানের একটি আকার ইঙ্গিত। দর্শক বন্ধুরা, আমি গতকালকেই বলছিলাম যে আওয়ামী লীগ কিভাবে একটু একটু করে ফিরে আসতেছে। মানে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা পলিটিক্যাল পার্টি, এই পলিটিক্যাল পার্টিটার আপনার ইতিহাস যদি আপনি ঘাটেন, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন, যদি আওয়ামী লীগ আপনার বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই ভাষণটা লালন পালন করে সেই ফর্মুলাতে যদি আগায়, তাহলে কতটুকু সফলতা পাবে। আমি যদি বলি আমার দিক থেকে 100-এর ভিতরে 99% আওয়ামী লীগ এটা যদি ফর্মুলা আপনার মেনে চলতে পারে আর এটা যদি কাজে লাগাইতে পারে, 100% মনে করেন কাজ করবে। কেন করবে? কারণ এটা আমিও ভালো জানি, আপনিও ভালো জানেন। কারণ আমাদের বাংলাদেশে বর্তমান পাকিস্তানি জঙ্গিবাদী এই হানাদার বাহিনীরাই দখল করে বসে আছে। দ্যাট মিন্স বাংলাদেশে পুনরায় উদ্ধার করতে হলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো বিকল্প এই মুহূর্তে আমি দেখতে পারতেছি না। কারণ বিএনপির বর্তমান কোনো ভূমিকা নাই, বিএনপি পারতেছে না রাজপথে যাওয়ার জন্য, বিএনপি পারতেছে না শক্ত কোনো অবস্থান নেওয়ার জন্য। এখন আসুন, ছাত্রলীগ, যুবলীগ যদি আওয়ামী লীগ তারা হাতিয়ার নেমে বা হাতিয়ার নিয়ে চলে আসে, তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ কি থাকবে? পুলিশ বাহিনী থাকবে, সেনাবাহিনী থাকবে। যদি বলেন সেনাবাহিনী থাকবে, বাংলাদেশ সাধারণ জনগণ থাকবে। দ্যাট মিনস শুধু একটা মার্কা, সেই মার্কা কি? নৌকা মার্কা। এই নৌকা মার্কার জন্য থাকবে। আপনি মানেন কিংবা না মানেন, দেখেন ঢাকা শহরে আপনার কতজন মানুষ বাস করে এবং ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে মানুষ কতজন মানুষ বাস করে। যদি আপনি এই বিষয়টা একটাবার ক্যালকুলেশন করেন, তাহলে আপনি অনেক বড় একটা তথ্য পেয়ে যাবেন। দ্যাট মিনস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা চালাচ্ছি যে গ্রামের এখন পর্যন্ত আপনার কোটি কোটি সাধারণ জনগণ শুধু এই নৌকাকে কেন্দ্র করেই আপনার ভোট দিতে যায় ভোট কেন্দ্রে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এখন যখন নাকি আপনার দেখবে যে
বঙ্গবন্ধু সেই মার্কাটা, নৌকা মার্কাটা নিয়ে শেখ হাসিনা পুনরায় তারা ঢাকার রাজপথে কিংবা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এগেনস্টে, তখন বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী দল আওয়ামী লীগের সাথে দাঁড়াবে। আজকে আমি এটা লিখে দিতে পারি, আপনি সময়টা নোট করে নেন, কাজে আসবে। দর্শক বন্ধুরা, যাই হোক, ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে, তবে এটা বাস্তব যে স্বাধীনতার সূত্রে আওয়ামী লীগ পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগ যে ইতিহাসে পূর্বে আপনার এভাবে অনেকবার আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র চালাইছে ষড়যন্ত্রকারীরা, তারা পুনরায় সেই আগের মতোই ব্যর্থ হয়ে যাবে, এটাও দেখতে পারবে। দর্শক, বর্তমান প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের নানা সমালোচনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির একটি নেতা। প্রধান উপদেষ্টার দিকে সরাসরি অভিযোগের তীর নিক্ষেপ করেছেন এবং এমন কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসেই 2 দিনের মাথায় নিজের নামে সমস্ত কিছু উইথড্র করে নিয়েছেন, কিন্তু নিজের মামলা তুলে নিয়েছেন, নিজের স্বার্থে সবকিছু করেছেন, কিন্তু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এইরকম যখন অবস্থা, মারাত্মক অভিযোগ, বিশেষ করে 664 কোটি টাকার দুর্নীতির মামলা একদিনেই তুলে নেওয়া হয়েছে ক্ষমতা ব্যবহার করে, এমন অভিযোগ এসেছে। রাজনৈতিক নেতাদের এই অভিযোগ প্রধান উপদেষ্টাকে রীতিমতো বড় ধরনের বিতর্কের মুখে ফেলেছে। বাস্তবতা কি? আদতেও কি এই ঘটনা ঘটেছে? প্রফেসর ইউনূসের বিরুদ্ধে 664 কোটি টাকার দুর্নীতির মামলা একদিনে খালাস করে নিয়েছেন আদালতের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। দৈনিক ইনকিলাব এই খবরটি সামনে এনেছে, আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন ইনকিলাবের। সেখানে বলা হচ্ছে যে আপনার 664 কোটি টাকার দুর্নীতির মামলা একদিনে খালাস করে দিয়েছেন, আমরা এখনো কোর্টে যাই। প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে এই কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার বিরুদ্ধে 664 কোটি টাকার দুর্নীতির মামলা আপনি একদিনে খালাস করে দিয়েছেন, আমরা এখনো কোর্টে যাই। 150 মামলা এখনো রয়েছে, আমি নিজেও কোর্টে যাই। এখানে অনেকেই কোর্টে যায়। আপনার মামলা উঠে গেল আর আমরা এখনো কোর্টে যাই। আমরা 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের 20,000 নেতাকর্মী জীবন দিয়েছে, 2,000 নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, আমার বাবা মায়ের জানাজা করতে পারিনি আমি। 36 দিনে বিপ্লব হয়নি। জুলাই যে আন্দোলন, সেটার কথা তিনি বলেছেন যে 36 দিনে বিপ্লব হয়ে যায়নি। গত 16-17 বছর এই বিপ্লবকে আমরা উজ্জীবিত করেছি, যার ফলে এই অর্জনটা সম্ভব হয়েছে। তিনি এমন কথা বলেছেন। 17 বছর শেখ হাসিনা বিরোধী সংগ্রাম করেছি, 36 দিনে বিপ্লব আসেনি। আমাদের হিসাব করা আছে 1400 মানুষ যে গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, তার হিসাব মতে, তার ভাষ্য মতে সেখানে 862 জন বিএনপির নেতাকর্মী শাহাদত বরণ করেছেন। সেখানে বিএনপিকে বাদ দিয়ে এত আলোচনা করতে চাইছেন কেন? তিনি বলেন যে আপনি যখন নোবেল প্রাইজ পান তখন শেখ হাসিনা আপনাকে অভিনন্দন জানায়নি, খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছিল, আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছিলেন অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। সারা দুনিয়া সেটা জানে, আপনি সেটা ভুলে গেছেন। আজকে তার ছেলের পক্ষে হাইকোর্টে রায় দেওয়ার পরেও আপনি তার অধিকার ফিরিয়ে দিচ্ছেন না। আপনি নির্লজ্জ মানুষ। আপনার বিরুদ্ধে যখন শেখ হাসিনা মামলা দিয়েছে তখন খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে পার্লামেন্টে আধা ঘন্টার বেশি ধরে কথা বলেছেন। এমন অনেক ফিরিস্তি তিনি তুলে ধরেছেন। তিনি এক পর্যায়ে বলেছেন যে নাবালক 2 উপদেষ্টা আসিফ আর একটা মাহফুজ আর এনসিপির হাসনাত সার্জিস, যারা আগে ছাত্রলীগ করত, 5 আগস্টের আগে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করত, তারা হঠাৎ বিপ্লবী হয়ে গেলেন। আর একজন খলিল, যিনি 2 মার্ডার মামলার আসামি, আমেরিকা থেকে ঘুরে এসে বিদেশি নাগরিক হয়ে তাকে আপনি রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিলেন, এটি হতে পারে না, রাষ্ট্রের সাথে এটি বেইমানি করা, এমন কথা তিনি বলেছেন। অর্থাৎ বরকতুল্লাহ বুলু ভয়াবহ অভিযোগ প্রধান উপদেষ্টার বিরুদ্ধে করার চেষ্টা করেছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা সত্যি কি নিজের প্রভাব খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে 664 কোটি টাকার দুর্নীতির মামলা একদিনেই খালাস নিয়ে নিয়েছেন? প্রফেসর ইউনূসের নানা বিষয়ে সমালোচনা হচ্ছে, নানা রকম ব্যবসায়িক লাইসেন্স সরকার তার কোম্পানিগুলোকে দিয়েছে, দ্রুত দিয়েছে, যেগুলো দেওয়ার কথা না, যেগুলো অন্যদের পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও দেওয়া হয়েছে, এরকম অনেক সমালোচনা রয়েছে। জনশক্তি রপ্তানির লাইসেন্সের সমালোচনা রয়েছে, গ্রামীণ টেলিকমকে নতুন লাইসেন্স দেওয়ার সমালোচনা রয়েছে, নিজের কাছের মানুষ, নিজের আত্মীয় স্বজনকে সরকারে বসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এরকম নানা অভিযোগ বিভিন্ন সময় আমরা শুনেছি। কিন্তু স্পেসিফিকলি বরকতুল্লাহ বুলু যে কথাটা বললেন, 664 কোটি টাকা দুর্নীতির মামলা তিনি প্রভাব খাটিয়ে খালাস করে দিয়েছেন, অর্থাৎ আদালতে তিনি প্রভাব খাটিয়েছেন, এমনি বিনা দোষে খালাস আদালত দেয়নি। এরকম অভিযোগের বাস্তবতা কিংবা ভিত্তি আদৌ আছে কিনা সেটা অবশ্য বিবেচ্য বিষয়। দর্শক, আপনার কি মনে হয়? বরকতুল্লাহ বুলু যে অভিযোগটা সামনে আনলেন এবং ছাত্র উপদেষ্টাদের নিয়ে যে কথা বললেন,
হাসনাত সার্জিস ছাত্রলীগ করতো একসময়, বঙ্গবন্ধু শেখ হাসিনা করে গলা ফাটিয়ে এখন শেখ হাসিনাকে প্রতি মুহূর্তে খাবার আগে একবার, খাবার পরে, খাবার মাঝে একবার, খাবার শেষে একবার ফ্যাসিস্ট না বললে তাদের ঘুম হয় না, এরকম পরিস্থিতিতে আদতে বাস্তবতাটা কি? বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যেকের একটা কমন অভিযোগ, সেনাবাহিনী কিছু করছে না কেন? এই যে মবের বিরুদ্ধে সেনাপ্রধান, সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময় বলে আসলেও কার্যত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না কেন? এটা একটা বিশাল অভিযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। কেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, যাদের দুইজনকে, একজনকে আমি বলি মলম ব্যবসায়ী, আরেকজনকে আমি বলি জলহস্তি, তো এই জলহস্তি এবং মলম ব্যবসায়ীদেরকে কেন সেনাবাহিনী কিছু বলছে না? কেন তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না? দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সুযোগ পায়, কেউ সেটাকে কাজে লাগায়, কেউ সেটাকে অবৈধভাবে কাজে লাগায়, কেউ সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে। ঠিক একইভাবে সার্জিস এবং হাসনাত, তারাও এই সেনাবাহিনীর যে আপনার দুর্বলতা বলেন কিংবা সেনাবাহিনীর যে তাদের প্রতি একটা সহানুভূতি বলেন, সেই জায়গা থেকে তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অসৎ উপায় অবলম্বন করে দেশটাকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র প্রথম দিক থেকে চালাচ্ছে এবং সেটা আগামী দিনেও চালাবে। গত পরশু সার্জিস আলম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, রংপুরে ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে, আর আমরা সেখানে সামনের সারিতে থাকবো। এটা করার পর জাতীয় পার্টির যে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের যে বাসভবন, সেটাতে মবের আক্রমণ হলো, মানে অগ্নিকাণ্ড ঘটানো হলো, লুটপাট করা হলো একদম জনসম্মুখে। পুলিশ সেখানে উপস্থিত থাকার পরে কোনো ধরনের পদক্ষেপ তারা নিতে পারেনি, পুরোপুরি ব্যর্থ। এরপর রাতে যখন সেনাবাহিনী এই মবের যারা ছিল, মানে রাজা ছিল বা মব সন্ত্রাসীরা, এদের বিরুদ্ধে অভিযান চালানো হলো। এরপর সার্জিস আলম 2 ঘন্টার ব্যবধানে কোথা থেকে উড়ে এসে রংপুরে চলে গেলেন, সেনাবাহিনীর সাথে বাক বিতণ্ডায় জড়ালেন। সেনাবাহিনীর তখনকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, তিনি বললেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভান্ডালিজম, নাশকতা করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর দুয়ার ভাঙচুর করে, এই পার্টিকে বার্তা দেওয়া না, এটা করার সুযোগ এখন নেই। এরপর সার্জিস আলম গতকালকে আরেকটা বিবৃতি দেয় এই ঘটনার পর, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াই তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। সার্জিস আলম, মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল জাতীয় চিলড্রেন পার্টি। এবার আসি, এরা এত কিছু করার পরেও সেনাবাহিনী কেন এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? দেখেন, এই 5 আগস্ট মেটিকুলাস ডিজাইনের যে অভ্যুত্থান ঘটেছে, এটার পেছনে সেনাবাহিনীর নিরাপত্তা একটা বিশেষ ভূমিকা রেখেছিল। সেনাবাহিনী যদি সেই দিন অ্যাকশনে যাইতো, তাহলে এই অভ্যুত্থান, এই জঙ্গি অভ্যুত্থান কোনোদিনও বাংলার মাটিতে সফল হতো না। অভ্যুত্থানের নায়কদের একটু সুযোগ সুবিধা দিতে হবে, তাদের যে ধারণ ক্ষমতা সর্বোচ্চটুকু তারা ধারণ করুক, তারা মব ভায়োলেন্স করুক, তারা যত পারে অপকর্ম নৈরাজ্য বাংলাদেশে করুক। কিন্তু এটার শেষ তো অবশ্যই আছে। আপনারা অনেকেই ভাবছেন সেনাবাহিনী এদের বিরুদ্ধে কথা বলছে না কেন, সেনা প্রধানে তোমার বলার পরও মব ভায়োলেন্স থামছে না কেন? সার্জিস এবং হাসনাত বরাবর ক্রমাগত সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করছে, কুরুচিপূর্ণ মন্তব্য করছে, তারপরেও সেনাবাহিনী তাদেরকে কিছু বলছে না কেন? সেনাবাহিনী বলবে। সেনাবাহিনী কি জিনিস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা যদি অন্য কেউ নাও জানে, তারেক রহমান খুব ভালোভাবে জানে। যখন আমাবস্যার রাতে পশটা দেশের বাড়িগুলো যখন মানে পাছায় যে পিটানো হয়েছিল, এইগুলা যখন ব্যথা করে না, যখন এই যন্ত্রণার উয়া শব্দ করে, তখন বোঝা যায় সেনাবাহিনী আসলে কি। সেনাবাহিনী সুযোগ দেয়, প্রত্যেককে ভালো হবার সুযোগ দেয়, প্রত্যেককে তার সর্বোচ্চ খারাপ কাজটুকু করা পর্যন্ত সুযোগ দেয়, এবং এদেরকে সেই সুযোগটা বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক কর্মকাণ্ড খুবই উত্তপ্ত, এর মধ্যে নানান চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে দেখতে পারলেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াতে চাই না, আপনারা ইতিমধ্যে সমস্ত তথ্য দেখে ফেলেছেন এবং ভিডিওটি প্রতিবেদন আকারে দেখেছেন। দর্শক, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও কোনো আপডেট নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।